প্রেস কনফারেন্স আমরা ডেকেছি এবং ধন্যবাদ জানাই আমার সমস্ত সংবাদ মাধ্যমের ভাইরা বোনেরা যারা আজকে এসেছেন। প্রথম যে বিষয়, আপনারা জানেন যে আমাদের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দল তারা নেমে গেছেন বাংলা এবং বাঙালিকে এবং বাংলা ভাষাকে অপমান করা হচ্ছে, একটি ফেক ন্যারেটিভ বাংলার মানুষের মনকে বিষিয়ে দেওয়ার জন্য এবং বাংলার মানুষকে বিভ্রান্ত করার জন্য প্রতিবারের মতো এবারও আবার এই ন্যারেটিভ নিয়ে রাস্তায় নেমেছেন। দুদিন আগে দিল্লি পুলিশ একটি চিঠিতে যে 8 জন পরিযায়ী শ্রমিক বলে যাদেরকে ধরা হয়েছে, আসলে সন্দেহ করা হচ্ছে তারা বাংলাদেশি ইনফিলট্রেটর, এবং তাদের যে ভাষা, সেই ভাষার জন্য যে চিঠি দেওয়া হয়েছে সেখানে বাংলাদেশি ল্যাঙ্গুয়েজ বলে যেটা লেখা হয়েছে সেটা নিয়ে মুখ্যমন্ত্রী রাজনীতি করতে নেমেছেন। এখন বাংলাদেশি ভাষা যেটা, সেটা বাংলা ভাষা, কিন্তু পশ্চিমবঙ্গের বাংলা ভাষা এবং বাংলাদেশের বাংলা ভাষার মধ্যে কিন্তু অনেকটাই ফারাক। আমি একজন বাঙালি, পশ্চিমবঙ্গের বাঙালি, আমি যে বাংলা ভাষায় কথা বলি, আমার পক্ষে কিন্তু বাংলাদেশের যে বাংলা ভাষা এবং বাংলাদেশের মধ্যেও যে বিভিন্ন জেলায় যে ভাষা বাংলা ভাষা বলা হয়, তার ডায়ালেক্ট কিন্তু অনেকটাই অন্য রকমের। আমার পক্ষেও, আমি একজন বাঙালি হয়ে সেই ভাষা কিন্তু পুরোপুরি বোঝা আমার পক্ষে সম্ভব নয়। সিলহেটে যে ভাষা, বাংলা ভাষাই সেটা, যেটা ইউজ করা হচ্ছে, যেটা ব্যবহার করা হয়, বা রংপুরে যে বাংলা ভাষা ব্যবহার করা হয়, সেটা কিন্তু সম্পূর্ণ আলাদা একটা ডায়ালেক্ট। আমরা পশ্চিমবঙ্গে যে ভাষায় কথা বলি তার থেকে অনেকটাই আলাদা। সুতরাং আজকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আসলে এই বাংলা প্রীতি কেন, এত বাংলা ভাষার প্রীতি, এটা বোঝাই যাচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার সরকার এবং তার দল বিহারে যে এসআইআর শুরু হয়েছে সেটা পশ্চিমবঙ্গে যাতে কোনো মতেই না হয়, ডেসপারেটলি সেটা চেষ্টা করছেন। এবং আমরা বুঝতে পারি মমতা বন্দ্যোপাধ্যায় আপনি কেন এটা চেষ্টা করছেন, কারণ আপনার যে ভোট ব্যাংক, অনুপ্রবেশকারীদের আপনার যে ভোট ব্যাংক, তার উপর একটা বিরাট ধাক্কা আসবে এসআইআর পশ্চিমবঙ্গে যবে শুরু হবে। আজকে 14 মাস ধরে ইন্ডিজোট অ্যালায়েন্স পার্টনার্স তারা কিন্তু মিটিং করার সময় পায়নি, 1-2 ভার্চুয়াল মিটিং ছাড়া। আজকে রাহুল গান্ধীর বাড়িতে সেই মিটিং হচ্ছে এবং বারবার আদালত বলার পরেও 1 তারিখে লিস্ট বেরিয়েছে বিহারে, আজকে 4 তারিখ। আদালত বারবার বলেছিল যে 65 লক্ষ যে নাম কাটা হয়েছে বিহারে, তাদের মধ্যে একটা নাম নিয়েও যদি আপনাদের আপত্তি থাকে, and you have documents to prove it, আপনারা কিন্তু সেটা বলতে পারেন। প্রুফ করা তো দূরের কথা, আজকে বিহারের দেখা যাচ্ছে তেজস্বী যাদব, তিনি যে ক্লেম করেছিলেন তার নাম নাকি কাটা হয়েছে, সেই ক্লেম যে মিথ্যা ক্লেম, তিনি যে মিথ্যাচার করছেন, সেটা তো প্রমাণ হয়েই গেছে। এমনকি তাকে বলা হয়েছে তার দুটো এপিক নাম্বার তিনি কোথা থেকে পেয়েছে সেটা এখনো তার কাছ থেকে আমরা কোনো স্টেটমেন্ট পাইনি। সিপিআইএমএল এর নেতা, তার স্ত্রী সুদাম প্রসাদ, তার স্ত্রীর 2টো ভোটার কার্ড, এই সিপিআইএমএলই আবার সুপ্রিম কোর্টে যায় যাতে এসআইআর না হয়। বোঝাই যাচ্ছে এই তেজস্বী যাদব, রাহুল গান্ধী, সুদাম প্রসাদ আর মমতা ব্যানার্জির মতো দল এবং ব্যক্তিরা কেন এত ডেসপারেট এসআইআর বন্ধ করতে,
এটা বাংলার মানুষ, বিহারের মানুষ বুঝতে পারছেন। মমতা ব্যানার্জি, আজকে বাংলা ভাষা নিয়ে আপনার এত দরদ, এত মন কাঁদছে, এত আপনার ফিলিংস, কিন্তু এত বছর ধরে আপনি রাজনীতি করছেন, কি স্টেট কি সেন্ট্রাল, বাংলা ভাষাকে ধ্রুপদী স্টেটাস, ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজ স্টেটাস দেওয়া আপনি করতে পারেননি কেন? সেটা আমাদের সরকার, কেন্দ্র সরকার, নরেন্দ্র মোদীজির সরকার সেটা করলেন, আপনি করতে পারলেন না। আজকে বাংলা বাঙালি সেন্টিমেন্টের কথা বলছেন, কিন্তু কোথায় ছিল আপনার সেন্টিমেন্ট যখন আমার 26,000 বাঙালি শিক্ষক শিক্ষিকাদের চাকরি চলে গেল, আর আমাদেরই ট্যাক্সের টাকায় বড় বড় উকিলদের লক্ষ লক্ষ টাকার ফিস দিয়ে আপনি এই আদালত থেকে ওই আদালত, আর সেই আদালত থেকে উচ্চ আদালত দৌড়ে বেড়ান? কোথায় ছিল আপনার বাঙালি সেন্টিমেন্ট? কোথায় ছিল আপনার বাঙালি সেন্টিমেন্ট যখন প্রতিদিন এই বাংলায় আমার মতো বাঙালি মেয়েদের ওপর আক্রমণ আসে, রেপ হয়, ধর্ষণ হয়, মোলেস্টেশন হয়, শ্লীলতাহানি হয়, আর আপনার পুলিশ, আপনার প্রশাসন সেটাকে দাবাবার চেষ্টা করে, আর আপনার পুলিশ আর প্রশাসন বলে মিউচুয়াল করে নাও? কোথায় ছিল আপনার বাংলার সেন্টিমেন্ট যখন আপনি ধর্ষণের রেট বেঁধে দেন? আপনি বলেন কাশি জ্বর জ্বালার মতো ধর্ষণ হবে, ছোট্ট ঘটনা। কোথায় ছিল মাননীয়া আপনার বাঙালি সেন্টিমেন্ট যখন 22 লক্ষ, ডেটাটা আপনার সরকার দিয়েছে, 22 লক্ষ পরিযায়ী শ্রমিক আমার রাজ্য ছেড়ে অন্য রাজ্যে চলে যায়, বিজেপি শাসিত রাজ্যে চলে যায়, অবিজেপি শাসিত রাজ্যে চলে যায় কাজ করার জন্য? আপনি তো ডবল ডবল চাকরির কথা বলেছিলেন। আপনি তো সিঙ্গুর থেকে সেই দিনকে আমরা ভুলিনি, সেই দিনটা যখন টাটাকে তাড়িয়ে দিয়েছিলেন। ডবল ডবল চাকরি হবে, সিঙ্গেল সিঙ্গেল চাকরিও হয়নি। প্রতি বছর কোটি কোটি টাকা খরচা করে বেঙ্গল গ্লোবাল সামিট করেন। আমরা বারবার আপনাকে বলেছি শ্বেতপত্র প্রকাশ করুন, কত লক্ষ চাকরি হয়েছে, কত লক্ষ কোটি টাকার ইনভেস্টমেন্ট হয়েছে। আপনি কিন্তু আজ অব্দি স্টেটমেন্ট দেননি। কোভিডের পর আপনি বলেছিলেন আমার পরিযায়ী শ্রমিক ভাইদের বোনেদের ফিরে এসো, আর তোমাদের ফিরে যেতে হবে না, আমি এখানে ব্যবস্থা করছি, কিন্তু আপনি ব্যবস্থা করেননি, আপনি প্রতিশ্রুতি দিয়ে প্রতিশ্রুতি রাখেননি। আজকে আপনি রাজনীতি করার জন্য যখন 8 মাস বাকি, আজকে আপনি বলছেন তোমরা ফিরে এসো, স্কুলের ব্যবস্থা করে দেব। জায়গায় জায়গায় সংবাদ মাধ্যমের বন্ধুদের মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি সেই পরিযায়ী শ্রমিকরা বলছেন না মাননীয়া, আমরা পশ্চিমবঙ্গে ফিরে যেতে চাই না, কারণ আপনার রাজ্যে 15,000 টাকার একটা চাকরি পাওয়াটা অনেক ডিফিকাল্ট, আর এখানে একটা সামান্য চাকরি করলে আমরা 30,000 টাকা মাইনে পাই, একটা ভালো পজিশনে কাজ করলে 50-60 হাজার টাকার মাইনে পাই। আমরা পশ্চিমবঙ্গ ফিরে যাব না, আমরা খুব ভালো আছি। তাই মুখ্যমন্ত্রী, আপনি বাংলা বাঙালি বাংলা ভাষা নিয়ে যে রাজনীতি করতে নেমেছেন, করে লাভ হবে না। কারণ কাঁচের গ্লাসে না যখন ক্র্যাক পড়ে যায় না, সেটা যতই আপনি আঠা দিয়ে, অনেক কিছু আজকাল নতুন বাজারে এসেছে, ওটা দিয়ে যদি আটকান না, ক্র্যাকটা দেখাই যায়। 2011 সালে আপনি বাংলার মানুষকে যে প্রতিশ্রুতি, যে ভরসা, যে বিশ্বাস নিয়ে এসেছিলেন, সেই বিশ্বাসের জায়গায় না পুরো ক্র্যাক পড়ে গেছে। আপনি যতই এখন SIR বলুন, যতই এখন বলুন তোমরা ফিরে এসো, চাকরি দেব, বাচ্চাদের স্কুলে ভর্তি করে দেব, কিছু লাভ হবে না। কারণ বাংলার মানুষের না ডিসিশন নিতে দেরি হয়, কিন্তু একবার যখন ডিসিশনটা নিয়ে নেয় না, তখন আর ডিসিশনটা চেঞ্জ হয় না। আর এবারে বাংলার মানুষ ডিসিশন নিয়ে নিয়েছে, আমাদের সুশাসনের সরকার চাই, মাথা উঁচু করে বাঁচতে চাই। আমরা নেতাজির সন্তান, আমরা বাঙালি, আমরা মাথা উঁচু করে বাঁচবো। আমাদের ভাতার দরকার নেই, ভাতা দিলেও চাকরি দিতে হবে। সুতরাং এই বাংলা ভাষা, বাঙালি আর বাংলা ভাষার আন্দোলন, ভাষা আন্দোলন, যার ব্র্যান্ড অ্যাম্বাসেডর বোধহয় আপনার কোলের ভাই অনুব্রত মণ্ডলকে বোধহয় করেছেন,
ওটাতে কিন্তু বাঙালির মন আর চেঞ্জ হবে না, ভিজবে না। প্রথম বিষয় এটা ছিল। দ্বিতীয় বিষয়, একটি 5 মাসের শিশু, আপনারা জানেন, বিছানাতে মা বিছানার ওপর রেখে আজকে মা কাজ করছিল বিরাটিতে, দেবীনগর জায়গাটি কলকাতার একদম কাছেই, এবং নর্থ দমদম মিউনিসিপ্যালিটিতে ওয়ার্ড নাম্বার 13। আজকে ছোট্ট ঋষিকা, পাপন ঘড়াই হচ্ছে তার বাবা, সিভিক ভলেন্টিয়ার, নিমতা পুলিশের ট্রাফিক গার্ড। সকাল 10:30টার সময় মা ওই ছোট্ট ঋষিকা, 5 মাস তার বয়স, পৃথিবীতে এসেছে মাত্র 5 মাস। সে জানতো না যে সে যে রাজ্যে জন্মগ্রহণ করেছে, দুর্ভাগ্যবশত সেই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যিনি বলেছিলেন যে তার 99% কাজ হয়ে গেছে মুখ্যমন্ত্রী হবার 1 বছরের মধ্যে, আজকে যে বাড়িটাতে তারা থাকে এই দেবীনগরে, সেখানে লাস্ট 2-3 সপ্তাহ ধরে প্রত্যেকের ঘরের ভেতরে হাঁটু অবধি জল। ছোট্ট ঋষিকা বিছানা পর ঘুমোচ্ছিল, মা রান্না করছিল, কাজ করছিল, ঋষিকা গড়িয়ে না খাট থেকে নিচে পড়ে যায়। কিন্তু খাটের তলায় ছিল 1 হাঁটু জল। যখন মা এসে দেখে যে ঋষিকা মাটিতে পড়ে রয়েছে জলের মধ্যে, রেসপন্ড করছে না, তখন এই হাসপাতাল থেকে ওই হাসপাতাল নিয়ে যাওয়ার পরেও ঋষিকার প্রাণ কিন্তু বাঁচানো যায়নি। সেখানকার লোকাল যে কাউন্সিলর প্রশান্ত দাস, যেটা বলে থাকেন তৃণমূলরা, আগেকার যে 14 বছর 14.5 বছর আগেকার যে বামফ্রন্টের সরকার ছিল, তাদের উপর দোষ দিয়েছেন। এবং শুধু এই দেবীনগর নয়, নিমতা, দেবীনগর, বিরাটি, শিবাচল, খলিশা, নদীকুল, প্রতাপগড়, বরিশালপাড়া, 2 সপ্তাহ ধরে হাঁটু অব্দি জল প্রত্যেক বাড়ির ভেতরে। আমি তৃণমূলের সুপ্রিমো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে প্রশ্ন করতে চাই, মমতা ব্যানার্জি, আপনার কাছে প্রায়োরিটি কোনটা? আপনার কাছে কি প্রায়োরিটি দুর্গাপুজোর ক্লাবগুলোকে 1,10,000 টাকা দেওয়া? আপনার কাছে কি প্রায়োরিটি নয় যে আজকে সারা পশ্চিমবঙ্গে, আপনি যখন 2011-তে সরকারে এসেছিলেন মুখ্যমন্ত্রী হয়ে, আপনারা বলেছিলেন যে যেখানে যেখানে ওয়াটার লগিং হচ্ছে সেইগুলো আপনারা চেক করবেন। কিন্তু আজকে 14.5 বছর হয়ে গেছে, আজকে একটা ছোট্ট 5 মাসের শিশুর প্রাণ চলে গেল আজকে আপনাদের জন্য। আপনারা যদি বামফ্রন্ট সরকারের দোষ দিয়ে নিজের দোষটা ঘাট থেকে ছেড়ে ফেলতে চান, বাংলার মানুষ কিন্তু সব দেখছে, বুঝছে। আপনার কম্পেনসেশন দিয়ে কিন্তু ঋষিকা ফিরত আসবে না। যে মায়ের কোল খালি হয়ে গেল, সেটা কিন্তু আর জীবনেও আপনার ওই কয়েক লক্ষ টাকা আপনি যদি কম্পেনসেশন দেনও, তাদের যে জীবনটা শেষ হয়ে গেল এই পরিবারের, সেটা কিন্তু আর পূরণ করা যাবে না। আজকে আপনার যে ব্যর্থতা, মানে আপনার সরকারের যে প্রায়োরিটি কোথাও গন্ডগোল হয়ে গেছে, এটা খুব পরিষ্কার। আজকে 1,10,000 করে পুজোর প্যান্ডেলে দেওয়া, কিন্তু আজকে রাস্তায় ঘাটে সারা পশ্চিমবঙ্গ জুড়ে পুকুরের মতো পটহোলস, রাস্তার মধ্যে জল ভরাট, যে কোনো সময় অ্যাক্সিডেন্ট হতে পারে এই সম্ভাবনা, কিন্তু তার
কোনো স্টেপস নেওয়া নেই। আজকে এই সিভেজ ব্যবস্থা, ওয়াটার লগিং ব্যবস্থা দিনের পর দিন 14.5 বছর ধরে আপনারা সরকার করছেন, কিন্তু আজকে সেই টাকাটা খরচা করে এর সিস্টেমটাকে ঠিক করা যাতে ওয়াটার লগিং না হয়, মানুষ যাতে ভালোভাবে বাঁচতে পারে, কোনো আপনাদের প্রায়োরিটি লিস্টে নেই। আজকে দুর্গাপুজোর প্যান্ডেলের জন্য 80% ইলেকট্রিসিটি বিল মকুব করে দেওয়া হচ্ছে, কিন্তু বাংলার সাধারণ মানুষ নাকানে চুবানি খাচ্ছে ইলেকট্রিসিটি বিল পে করতে করতে। কোনো কম্পিটিশন নেই এখানে, একজন ভেন্ডর, নিতেই হবে আপনাকে, যা রেট দেবে সেটাই নিতে হবে। এবং সারা ভারতবর্ষের মধ্যে আমরা জানি সব থেকে বেশি ইলেকট্রিসিটি পার ইউনিট রেট এই পশ্চিমবঙ্গে, কিন্তু আপনারা সুবিধে পাচ্ছেন সেই কোম্পানি থেকে, তাই জন্য কোনো কম্পিটিশন নেই। আজকে দিনের পর দিন যে অত্যাচার, যে অন্যায় সাধারণ বাংলার মানুষের ওপর করে গেছেন, এর জবাব বাংলার মানুষ 2026-এ আপনাদের দেবে। আজকে মৃত্যু হলো ঋষিকার, 5 মাসের ছোট্ট শিশু ঋষিকার। এবার আসছি ছোট্ট কিরণ। কিরণ হচ্ছে আমাদের বাঁকুড়ার পাত্রসায়ের থানার বীরসিংহ গ্রাম। 2.5-3 বছর বয়সের এই শিশু খেলছিল, মাটির বাড়িতে থাকে, বাবা দিন আনি দিন খায়, বিশ্বনাথ লোহার তপশিলি সম্প্রদায়ের দিনমজুর। বহুবার অ্যাপ্লাই করেছিল প্রধানমন্ত্রী আবাস যোজনার জন্য, কিন্তু বাঁকুড়ার পাত্রসায়ের যারা তৃণমূলের কাউন্সিলর, পঞ্চায়েত নেতারা আছেন, বাড়িটা করে দেননি। আবার আপনার কাছে প্রশ্ন, মমতা বন্দ্যোপাধ্যায়, মুখ্যমন্ত্রী হিসেবে রুটি কাপড়া মাকান একটা সিনেমা এসেছিল, সেই রুটি কাপড়া মাকান মানে দুমুঠো খাবার, পরনের বস্ত্র, মাথার উপর একটা ছাদ, পানীয় জলের ব্যবস্থা, আমার সন্তানদের শিক্ষা ব্যবস্থা, আমার বয়স্ক বাবা মা বা আমার পরিবারের প্রিয়জনের স্বাস্থ্য পরিষেবা, এইটুকুই তো চেয়েছি আমরা। আমরা আপনার কাছে তো খুব বেশি কিছু চাইনি মুখ্যমন্ত্রী, কিন্তু সেখানেও আপনি রিয়েলাইজ করেন আপনার ব্যর্থতা। আজকে কোটি কোটি টাকার দুর্নীতি আপনার দল করেছে, আপনার সরকার করেছে এই আবাস যোজনার জন্য। আজকে অনেক অবিজেপি শাসিত রাজ্য রয়েছে, কারোর কিন্তু কোনো সমস্যা নেই। আজকে দুর্নীতির জন্য এই আবাস যোজনার বাড়ি দেওয়া বন্ধ হয়েছে এই পশ্চিমবঙ্গে। দুর্নীতিটা করেছেন আপনি এবং আপনার দল। আপনারা কি মনে করেন কোটি কোটি টাকা কেন্দ্র সরকার দেবে, আপনার দল আপনার নেতৃত্বে চুরি করবে? হ্যাঁ, আপনার নেতৃত্বে, কারণ আপনি মুখ্যমন্ত্রী, ইউ আর দ্য লিডার অফ দ্য স্টেট। আপনার দায়িত্ব দেখার। আপনি বলবেন আপনি কিছুই জানেন না, এটা তো আমরা মানব না। আর এই ছোট্ট কিরণের মতো মানুষরা, ছোট্ট শিশু 2.5-3 বছর বয়স, মাটির দেওয়াল ভেঙে চাপা পড়ে মৃত্যু হলো। আজকের দিনে এটা দেখতে হবে। আপনি বড় বড় কথা বলেন, আপনি কি অ্যাওয়ার্ড পেয়েছেন, কত টাকা দিয়ে ঘুষ দিয়ে অ্যাওয়ার্ড কিনেছেন, এই কথাগুলো আপনার কাছ থেকে শুনতে হবে আমাদের। আজকে ভারতবর্ষের মেয়েরা এগিয়ে চলেছে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে। আজকে চাঁদে যাচ্ছে, সূর্যে যাচ্ছে, আর এখানে একটা ছোট্ট শিশুকে আপনি মাথার ছাদ দিতে পারছেন না, আর আপনি নাকি বলছেন আপনার সব কাজ হয়ে গেছে। অত্যন্ত দুর্ভাগ্যের। অভিষেক ব্যানার্জি, আপনি এসে কম্পেনসেশন দিচ্ছেন 3 লাখ 2 লাখ, আপনার প্রশাসন নাকি 2 লাখ দেবে? গড ফরবিড আপনার পরিবারের, ব্যানার্জি পরিবারের যদি কারোর এই ঘটনা ঘটে,
আর তাকে যদি এই 3 লাখ টাকার কম্পেনসেশন দেয়, আপনার মনে হয় যে এই একরত্তি শিশুর প্রাণের দামটা ওই 3 লাখ টাকা? আপনাদের 14.5 বছরের এই সরকার মানুষকে বেসিক এমেনিটিস, বেসিক, আমরা কোনো বিলাসিতা চাইছি না, কোনো এক্সট্রাভ্যাগেন্স আমরা লাইফস্টাইল লিড করতে চাইছি না, বেসিক যে এমেনিটিস সেই পরিষেবাটুকু আপনি দিতে পারেননি, আপনি ব্যর্থ। আশা করি আপনিও সেটা রিয়েলাইজ করছেন, কিন্তু আপনার সরকারের এবং আপনার কোথাও প্রায়োরিটিসটা গন্ডগোল হয়ে গেছে। আপনার কাছে ওই দুর্গাপুজোর প্যান্ডেলের 1,10,000 টাকা দেওয়াটা ইজ মোর ইম্পর্টেন্ট বাংলার মানুষকে বাড়ি দেওয়ার থেকে। আপনার কাছে ইলেকট্রিসিটি বিল মকুব করে দেওয়া বা 1000 টাকার ওই পেনশন দেওয়া ইজ মোর ইম্পর্টেন্ট দেন বাড়িতে পানীয় জলের যে পরিষেবা, কোটি কোটি টাকার বাড়ি বাড়িতে জল, হর ঘর পানি, নল সে পানি, যেটা মোদীজি শুরু করেছেন মাননীয় প্রধানমন্ত্রী, সেই ব্যবস্থাটা করা আপনার কাছে ইজ লেস প্রায়োরিটি। রাস্তাঘাট ঠিক করা, আপনি আশ্বাস 2011 থেকে আজকে 2025-এর মাঝামাঝি এখনো অবধি বাড়িতে জল জমে, রাস্তায় জল জমে, ম্যানহোলে লোক পড়ে যাচ্ছে, ম্যানহোলের মধ্যে স্টুডেন্ট গলে মৃত্যু হচ্ছে, বাড়ির মধ্যে শিশুর মৃত্যু হচ্ছে, আজ অবধি এটা দেখতে হচ্ছে। আপনি রিয়েলাইজ করেন মুখ্যমন্ত্রী আপনি কতটা ব্যর্থ? এই বিষয়টা আপনাদের সামনে তুলে ধরতে চেয়েছিলাম। আমাদের চতুর্থ বিষয়, একজন 63-year-old একজন ভদ্রলোক বাঁশদ্রোণীতে, দিলীপ কুমার সাহা, 1972 সালে উনি বাংলাদেশ থেকে এই পশ্চিমবঙ্গে এসেছেন এবং কদিন আগে উনি আত্মহত্যা করেছেন। এবং এই দিলীপ কুমার সাহার যে সুইসাইড নোট, সেখানে লেখা রয়েছে যে আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়। কিন্তু ওনার স্ত্রী কোথাও বলেছেন, দিলীপ কুমার সাহার স্ত্রী, যে উনি এই অ্যাংজাইটিতে ভুগছিলেন যে ওনাকে হয়তো বাংলাদেশ থেকে যেহেতু এসেছেন 1972 সালে, ওনাকে হয়তো আবার ডিপোর্ট করা হবে। তো আজ যদি এই আতঙ্ক, কেউ যদি বাংলার মানুষ কি হিন্দু কি বৈধ মুসলিম নাগরিক পশ্চিমবঙ্গের, তাদের মধ্যে যদি ছড়িয়ে থাকেন, তাহলে মমতা ব্যানার্জি, ইউ আর রেসপন্সিবল। আপনি রেসপন্সিবল। আপনি এবং আপনার দল, আপনারা এত নিম্নমানের রাজনীতি করেন যে মমতা ব্যানার্জি, আপনি 2005 সালে 2006 সালে দাঁড়িয়ে যে অনুপ্রবেশকারীর আপনি বিরোধিতা করেছিলেন, আপনি বলেছিলেন সেইখানে দাঁড়িয়ে 1 কোটি বাংলাদেশি অনুপ্রবেশকারী বাংলায় ঢুকেছে। আজকে অনুপ্রবেশকারীর ভোট পাওয়ার জন্য আজকে মানুষের মনে কি হিন্দু কি বৈধ মুসলিম নাগরিক, কি খ্রিস্টান কি পার্সি, আজকে তাদের মনে আপনি এই ভয় ঢোকাচ্ছেন যে তোমাদেরকে ডিপোর্ট করে দেবে বিজেপি। প্রথমত তো 1972 সালে যিনি এসেছেন তার জন্য সিএএ অ্যাপ্লিকেবল। সুতরাং এখানে আমি আবার করে বলতে চাই আপনাদের মাধ্যমে, পশ্চিমবঙ্গের হিন্দু, খ্রিস্টান, পার্সি, জৈন এবং 6টা যে সম্প্রদায়, আপনাদেরকে কেউ ছুঁতে পারবে না। আপনারা শরণার্থী, আপনারা অনুপ্রবেশকারী নন। আপনাদের মনে যে ভয় ঢোকানোর চেষ্টা করছে এই তৃণমূল কংগ্রেস, আন্ডার দ্য লিডারশিপ অফ মমতা ব্যানার্জি, আমাদের মুখ্যমন্ত্রী, এদেরকে বিশ্বাস করবেন না। আমাদের যে কোনো, আপনাদের যদি কোনো অসুবিধা হয় ভারতীয় জনতা পার্টির সাথে যোগাযোগ করুন, আমাদের বিরোধী দলনেতা মেল আইডি দিয়েছেন, তার সাথে যোগাযোগ করুন। কিন্তু এই যে মিথ্যে কথা
মমতা ব্যানার্জি এবং তার দল ছড়ানোর চেষ্টা করছেন, আমি আবার করে বলবো আপনাদের কেউ ছুঁতে পারবে না। আমার লাস্ট বিষয়, আমাদের সম্মানীয় বিরোধী দলনেতা এবং আমাদের সম্মানীয় প্রদেশ সভাপতি, তাদের দুজনকে নাকি মুর্শিদাবাদে এলে তাদেরকে নাকি আটকানো হবে, তাদেরকে ঘেরাও করা হবে এবং বিক্ষোভ দেখানো হবে। এই হুঁশিয়ারি দিলেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী তথা রঘুনাথগঞ্জের বিধায়ক আখরুজ্জামান। কে উনি? উনি তো নাম শুনিনি কোনোদিন। বিধানসভায় প্রায় 4.5 বছর হতে চলল, একটা প্রশ্ন আপনাকে করতে দেখিনি আপনার এলাকার জন্য। আখরুজ্জামান ভাই, আপনি কাদের হয়ে কথা বলছেন? আপনার এত অসুবিধা হচ্ছে? আপনি কে? আপনি ভাবছেন যে আপনি কি পশ্চিম বাংলাদেশ তৈরি করেছেন? এটা কি পশ্চিম বাংলাদেশ? আপনার মনে মনে আপনার যে ইচ্ছে বা আপনার যে ভাষা, এই যে হুমকির ভাষা দিচ্ছেন না আমাদের সম্মানীয় প্রদেশ সভাপতি এবং আমাদের বিরোধী দলনেতাকে, আপনি ভাববেন না যে এটা পশ্চিম বাংলাদেশ। মিস্টার আখরুজ্জামান, দিস ইজ নট ইয়োর ড্রিম, যেটা আপনি ভাবছেন যে পশ্চিম বাংলাদেশ হতে চলেছে। এই পশ্চিম বাংলা কোনোদিন হবে না। এটা পশ্চিম বাংলা আমাদের যেখানে খুশি সারা ভারতবর্ষের মধ্যে, সারা পশ্চিমবঙ্গের মধ্যে আমরা যাব। আপনি কার কথা বলছেন? আপনি বলছেন আপনি নাকি বিহার থেকে কোন কোন পরিযায়ী শ্রমিককে নিয়ে এসেছেন, যাদের কাছে ডকুমেন্ট থাকবে, বৈধ নাগরিক, হিন্দু হোক মুসলমান হোক, ডকুমেন্টস আছে, তাদেরকে কেউ ছুঁতে পারবে না। ডকুমেন্টস যদি না থাকে আর সে যদি রোহিঙ্গা বা অনুপ্রবেশকারী হয়, মিস্টার আখরুজ্জামান, আপনি যতই হুমকি দিন, আপনি আমাদেরকে আটকাতে পারবেন না। দ্বিতীয়ত, আপনি যে ভাষায় কথা বলছেন, আমার তো মনে হয় সর্বপ্রথম আপনার ভোটার কার্ড দেখা দরকার। আপনি এখানকার লোক তো, নাকি বাংলাদেশ থেকে সেখানে ওই নাজিয়া শেখের মতো নাম বদলে লাভলি খাতুন হয়ে গেছেন? সুতরাং মিস্টার আখরুজ্জামান, আপনার সুপ্রিমো আমার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে ইস্যু নিয়ে বিক্ষোভ করেছিলেন পার্লামেন্টে, দেখেছেন নিশ্চয়ই ভিডিওটা। এক দিস্তা কাগজ মুখে ছুঁড়ে মেরেছিলেন ডেপুটি স্পিকারের মুখে। আমরা ঠিক ওই ইস্যু নিয়েই প্রতিবাদ করছি। আপনাদের অসুবিধাটা কোথায়? অনুপ্রবেশকারী আর রোহিঙ্গাদের নিয়ে ভোট করাবেন 2026-এ? এটা আমরা হতে দেব না। আর যতই হুমকি দিন, আমরা জানি আপনারা, মানে আপনার মুখ্যমন্ত্রী, আমার মুখ্যমন্ত্রী, আপনার দল বাংলার মানুষকে বাড়ি, জল, শৌচালয়, চাকরি, সম্মান, সুরক্ষা দিতে পারেননি। যেটা দিতে পেরেছেন সেটা হচ্ছে থ্রেট কালচার, হুমকি। হুমকি দিয়ে ভয় দেখানোর চেষ্টা করবেন না, ঠিক আছে? এটা পশ্চিম বাংলাদেশ নয়, এটা পশ্চিম বাংলা। যেখানে খুশি আমাদের মন চায় আমরা সেখানে যাব। চ্যালেঞ্জ দিচ্ছি আপনাকে, যদি আটকাবার হয় আটকে দেখান। এটুকুই আপনাদের বলার ছিল। ধন্যবাদ। অভিষেক বন্দ্যোপাধ্যায় অলরেডি তাদের কর্মীদের নিয়ে বৈঠক করা শুরু করেছে। পাশাপাশি তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বৈঠক করবেন। দিল্লিতে অনেক বেশি প্রচার করা হচ্ছে বাংলা, বাঙালি সমস্ত কিছু নিয়ে। একেবারে মনে হচ্ছে যে আপনাদের কড়া চ্যালেঞ্জ দেওয়ার জন্য শাসক দল একদম কোমর বেঁধে নেমেছে। কোমর বেঁধে তো নামবেই, কারণ আজকে এই অনুপ্রবেশকারী রোহিঙ্গাদের ভোটে যারা জিতে এসেছেন, এবং আজকে দাঁড়িয়ে যদি এসআইআর হয়, যদি নয় এসআইআর হবে পশ্চিমবঙ্গে, সেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে ভোট ব্যাংক, বাংলাদেশি অনুপ্রবেশকারী রোহিঙ্গা, যারা আমার হিন্দু ভাইয়ের যে বাড়িটা পাওয়ার কথা যেটা নিয়ে নিচ্ছে, আমার মুসলিম ভাই যার শৌচালয় পাওয়ার কথা সেটা নিয়ে নিচ্ছে, আমার শিখ ভাইয়ের
যে জলের লাইনটা পাওয়ার কথা সেটা সে নিয়ে নিচ্ছে। তো এটা তো আমরা হতে দেব না। এসআইআর হবে, এবং আমি শুরুতেই যেটা বললাম 65 লক্ষ বিহারে নাম কাটা গেছে। আদালত বলেছে আপনাদের একটাতেও যদি মনে হয় যে এটা ভুয়ো, কাটা উচিত নয়। মারা গেছে, 2 জায়গায় ভোটার কার্ড খুঁজে পাওয়া যাচ্ছে না নাম, এই ধরনের আপনাদের যদি কোনো আপত্তি হয়, 1 তারিখে লিস্ট বেরিয়েছে, আজকে 4 তারিখ, এখনো অবধি একটা আপত্তি আসেনি। তাই বুঝতেই পারছেন যে মমতা ব্যানার্জি এবং তার দল কতটা ডেসপারেট। আজকে অপারেশন সিঁদুর নিয়ে আমাদের আলোচনা চাই, এতদিন এটা শুনে এসেছিলাম। এখন অপারেশন সিঁদুর চলে গেছে ব্যাক সিটে, এখন হচ্ছে এসআইআর নিয়ে আমাদের আলোচনা চাই। এসআইআর আমরা হতে দেব না। এসআইআর তো হবেই, কারণ বাংলার মানুষ, বিহারের মানুষ, আমরা স্বচ্ছ ভোটার লিস্টে আমরা ভোট দেব। আমরা কোনো বাইরের দেশের লোক, তারা আমার এখানে এসে ভোটার কার্ড, আধার কার্ড, রেশন কার্ড এসব বানিয়ে ভোট দেবে, আর আমার যে সুবিধেগুলো পাওয়ার কথা, যে যোজনার সুবিধে পাওয়ার কথা, সেগুলো নিয়ে নেবে, আমার কাছ থেকে ছিনিয়ে নেবে আমাকে বঞ্চিত করে। এটা তো আমরা হতে দেব না। কিন্তু এই প্রশ্নটা তো উঠছে যে আপনারা বারবার করে বলছেন যে রোহিঙ্গারা ঢুকেছে, অনুপ্রবেশ হয়েছে, সীমান্ত রক্ষার দায় তাহলে কার? সীমান্ত রক্ষার দায় সম্পূর্ণভাবে বিএসএফ এর। যদি সম্পূর্ণভাবে ইন্টারন্যাশনাল ফেন্সিংটা বিএসএফ পেত, 500 কিলোমিটার যদি ফেন্সিং করতে না দেন, মানে বেড়া বাঁধাতে দেননি, এতটা হচ্ছে খোলা আর এতটা হচ্ছে বিএসএফ। তাই খোলা জায়গার দায়িত্ব তো আর বিএসএফ নেবে না। আজকে বারবার জমি চাওয়ার পরেও জমি দিচ্ছেন না কেন? বিএসএফ এর ওপর যখন দোষ চাপাচ্ছেন, আপনার স্পোক্সপারসনদের দিয়ে বলা করাচ্ছেন, তখন একটু তো এটাও বলবেন যে 500 কিলোমিটার জমি, 500 কিলোমিটার এরিয়া আজকে জমি দেওয়া হয়নি, ফেন্সিং নেই সেখানে। তো সেখান থেকে তো এই অনুপ্রবেশকারী, এই যে গতকাল ধরা পড়েছে 33 বছর একজন আসামি, খুনি, সে কলকাতায় রয়েছে। আচ্ছা বলুন তো, স্টেট আইবি কি করছে? নাকে সর্ষের তেল দিয়ে ঘুমাচ্ছে? স্টেট আইবির কাছে খবর নেই যে 33 বছর একজন খুনি বাংলাদেশে সেইখানে 33 বছর ধরে রয়েছে? মানে আপনারা তো 14.5 বছর রয়েছেন, তার আগে বামফ্রন্ট সরকার সবাই একসাথে মিলে এই অনুপ্রবেশকারীদের ভোটে আপনারা ইলেকশন লড়ে এসেছেন আর জিতেছেন। এবার আর সেটা আমরা হতে দেব না। দেখা যাচ্ছে বহরমপুর, বারাসাত, সর্বত্রই বেশ কিছু বুথ এখনো পর্যন্ত সামনে আসছে, যেখানে কোথাও 49 জন মৃত ভোটার, কোথাও 32 জন মৃত ভোটার, কোথাও 34 জন, মানে এই সংখ্যাটা এখনই এই অবস্থা বেশ কয়েকটা জায়গায়। তৃণমূল কংগ্রেস এই কারণেই সেখানে বাধা দিচ্ছে সম্পূর্ণভাবে। কারণ আজকে দেখুন, আজকে আমরা বলছি এবং মুখ্যমন্ত্রী বলেছিলেন 2005 সালে যে 1 কোটি অনুপ্রবেশকারী, বাংলাদেশি অনুপ্রবেশকারী, 2005 সালে উনি এই সংখ্যাটা দিয়েছিলেন। 2016-তে আইনমন্ত্রী বলেছিলেন, সেই সময়কার আইনমন্ত্রী, 1.5 কোটি। তাহলে 2005-এ যদি 1 কোটি হয়, তাহলে 2025-এ কত কোটি হবে? আমরা তো 1 কোটি বলছি। সেই কারণেই আজকে মৃত ভোটার, যাদের নাম ইউজ করে এরা ভোট দিয়েছে, 2 জায়গায় ভোটার, সেখানে গিয়ে তারা ভোট দিয়েছে তৃণমূলরা, নাম তাদের হদিশই নেই, ভুয়ো ভোটার, ভুতুরে ভোটার, তাদের নাম নিয়ে গিয়ে ভোট দিয়েছে। এই চালাকিগুলো তো আর এবারে করতে দেব না আমরা। সেই কারণেই তাদের জ্বালা ধরছে, সেই কারণেই এত ডেসপারেট। এই মিটিং রাহুল গান্ধীর বাড়িতে, এখানে এমএলএ এমপিদের দিয়ে ভার্চুয়াল মিটিং মুখ্যমন্ত্রীর, ওইদিকে কুচবিহারে যুবরাজের মিটিং। এই কারণেই তো, মানে ওই বলে না, মৌমাছি রেতে ঢিল ছুঁড়েছে, সেই জন্য সব আজকে সারা মানে ইন্ডিজোটের অ্যালায়েন্স পার্টনাররা সব একদম ডেসপারেট হয়ে উঠেছে। দিন কয়েক আগে আমরা দেখলাম বারুইপুর পূর্ব এবং ময়নার যে 2জন ইয়ারও আছেন, তাদের বিরুদ্ধে কমিশন বলছে যে তারা ভোটার লিস্টে ভুয়ো পথে পরিচালনা করছে। একই অভিযোগ আবার এলো নন্দকুমার পূর্ব মেদিনীপুরের এবং রাজারহাট গোপালপুরের ইয়ারোর বিরুদ্ধে। দেখুন, আজকে যে ইয়ারোরা যারা এই ধরনের কাজ করেছে, এই ভুয়ো ভোটারদের ঢুকিয়েছে, তাদের তো জেল হবে,
তাদের তো চূড়ান্ত শাস্তি হবে। এবং যারা এই যে বিএলও তো আমরা দেখছি যে যারা সরকারের স্থায়ী কর্মচারী, আজকে তাদেরকে না দিয়ে অস্থায়ী কর্মচারীদের বিএলও বানানো হচ্ছে। মানে বুঝতেই পাচ্ছেন বিষয়টা। অস্থায়ী কর্মচারীদের ওপর তো আপনি তাকে খুঁজেই পাবেন না হয়তো। সেইখানেও একটা দুর্নীতি হচ্ছে এই মুহূর্তে দাঁড়িয়েও, যেটা আমরা ইলেকশন কমিশনের সামনে আনতে চাইছি, যে যেখানে স্থায়ী কর্মচারী, ধরুন জেলা, আমার আসানসোল জেলায় এত সংখ্যা স্থায়ী কর্মচারী, তাহলে সেই স্থায়ী কর্মচারীদের তারা দুর্নীতি করতে সাহস পাবে না, কারণ তাদের টিকিটা তো বাঁধা আছে। তারা তো দেখতে পাচ্ছে যে এই 3 জন ইয়ারওকে ধরা হয়েছে, এদের এবার জেল হবে। আপনিও যদি দুর্নীতি করেন বা 2 নম্বরই করেন, আপনাদেরও জেল হবে। তারা কিন্তু ভয় পাবে এই কাজটা করতে। তাই জন্য খুব চালাকি করে তৃণমূল এখন কি করছে, ওই স্থায়ী কর্মচারীদের সরিয়ে, আছে স্থায়ী কর্মচারী, তাদেরকে দায়িত্বটা না দিয়ে অস্থায়ী কর্মচারীদের দিয়ে দিচ্ছেন। ড্রাইভার, এখানে হচ্ছে ড্রাইভার। তো এগুলো সবই ইলেকশন কমিশনের কাছে আমাদের তরফ থেকে বলা হচ্ছে। আমাদের শীর্ষ নেতৃত্ব এই বিষয়গুলো দেখছেন। আমরা চাই স্বচ্ছ ভোটার লিস্ট এবং ভালোভাবে মানুষ ভোট দিক, যাকে খুশি ভোট দিক, কোনো অসুবিধা নেই, কিন্তু প্রসেসটা যেন ঠিক হয়, রেজাল্ট যাই হোক না কেন।